আজকে একটি বিশেষ পরিবর্তন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু 16ই মার্চে নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এখানটাতে 22শে নভেম্বর পর্যন্ত থাকবে। এতদিন ছিল শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবার প্রবেশ করছে পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র, এবং এই নক্ষত্রে আবার শনি অবস্থান করছে। শনি আবার অবস্থান করবে 29শে এপ্রিল পর্যন্ত। তো যাই হোক, আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং বিশেষ অনুরোধ করব সেই সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন, কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। এবার রাহুর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, অর্থাৎ শনি আর রাহু এই দুটি গ্রহই কিন্তু গুরুর সান্নিধ্যে চলে আসলো। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করার ফলে মকর রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে সব কিছু আজকে আলোচনা করব। অর্থাৎ এই যে 7.5 শেষ লগ্নে এই নক্ষত্র পরিবর্তন, মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান, আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান, যেটা হচ্ছে শিক্ষার ঘর, জ্ঞানের ঘর। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেরকম ভাগ্যের ঘরে পড়ছে, সেরকম লাভের ঘর একাদশ ঘরে পড়ছে, সেরকম আবার রাশির উপর পড়ছে। এবার রাশির অধিপতি শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, তার দৃষ্টি লাভের ঘরে পড়ছে, একাদশ ঘর যেটা বৃশ্চিক রাশি। সেই রকম আবার রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার রাহুরও দৃষ্টি পড়ছে সেই লাভের ঘরে, একাদশ ঘর। একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে মকর রাশির। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার, রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে। তাহলে কি ইচ্ছার কারক হচ্ছে রাহু, কামনার কারক, বাসনার কারক, দূরগামী চিন্তা ভাবনা, অ্যাম্বিশন, এগুলো রাহু থেকে বোঝায়। রাহু হচ্ছে যোগাযোগ, রাহু হচ্ছে কানেকশন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে রাহুর তৃতীয় ঘরে অবস্থান হওয়া মানেই মকর রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। সেটা হচ্ছে কি নিজের জ্ঞানের দরুন, নিজের ইচ্ছাকে, দূরগামী চিন্তাকে পূরণ করার রাস্তা খুঁজে পাওয়া। এই রাহুর এই অবস্থান মকর রাশিকে যথেষ্ট সাহায্য করবে, এবং এই ঘরে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য শুক্র অবস্থান করছে, তার সাথে আবার বুধ অবস্থান করছে। একটা যথেষ্ট ভালো পজিশন তৈরি হচ্ছে এই মকর রাশির জন্য। শুক্র হচ্ছে মকর রাশির কারক গ্রহ, পঞ্চম ঘর যেটা শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর, প্রতিভার ঘর যেটা বৃষ রাশি, আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কর্মের ঘর, তুলা রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্র রাহুর সাথে অবস্থান করছে উচ্চ অবস্থায়, এবং বুধ অবস্থান করছে। বুধ হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, সেরকম আবার ভাগ্যের ঘরের অধিপতি, মূল ত্রিকোণ রাশি, কন্যা রাশি। বুধ অবস্থান করছে শুক্রের সাথে, এবং সঙ্গে থাকছে রাহু। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস দেখা দিবে রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, আর জ্ঞানের অন্ধকারেই কিন্তু, জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়, একমাত্র অজ্ঞানতা দূর হয় জ্ঞানের মাধ্যমে। এবার সেই জ্ঞান লাভ করতে যাচ্ছে এই রাহু, যথেষ্ট ভালো ফল দিবে রাহু। রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ, যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত যেরকম করে, সেরকম যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে, এবং রাহুর সাথে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহকেও আবার বিশেষ প্রভাবিত করে ফেলে। তো রাহু অবস্থান করছে মীন রাশিতে, তাহলে গুরুকে প্রভাবিত করছে। এতদিন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ছিল, শনিকে প্রভাবিত করছে। শুক্র তার সাথে বুধ অবস্থান করছে, বুধ শুক্রকেও প্রভাবিত করছে। এই ঘরে বুধ অবস্থান করবে মে মাসের 6 তারিখ পর্যন্ত, তারপরে আবার 31শে মে পর্যন্ত শুক্র আবার অবস্থান করছে। তার আগে অবশ্য রাহু রাশি পরিবর্তন করে ফেলবে, এবং 29শে মার্চ আবার শনিও রাশি পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ এই যে নক্ষত্র পরিবর্তনটা করছে, এই নক্ষত্র পরিবর্তন করার ফলে রাহু নিজেকেও যথেষ্ট প্রভাবিত করবে, রাশিকেও যথেষ্ট প্রভাবিত করবে, এবং ওই রাশিতে অবস্থানগত গ্রহদেরও যথেষ্ট প্রভাবিত করবে। এবং এই নক্ষত্রে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে 29শে এপ্রিল পর্যন্ত আবার শনি অবস্থান করবে।
তাহলে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মকর রাশির। রাহুকে বলা হয় শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয়। পাপ গ্রহের শ্রেণীতে রাহু সবার উপরে, ভিখারিকেও রাজা করে দেয়, আবার রাজাকেও ভিখারি করে দেয়। এবার রাশির অধিপতি শনি গুরুর নক্ষত্রে আসার দরুন গুরুর সান্নিধ্যে চলে এসেছে, গুরুর জ্ঞানের আলোয় প্রবেশ করে গেছে। এবার শনির সাথে সাথে রাহুও সেই জ্ঞানের আলোতে প্রবেশ করছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়। এবং কিছু কিছু যোগাযোগ ক্ষেত্রে এমন কানেকশন তৈরি হবে মকর রাশির জীবনে, মকর রাশি কিন্তু কল্পনার বাইরে হবে, যে হয়তো কোনোদিন কল্পনাই করতে পারেনি যে এরকম যোগাযোগ মকর রাশির জীবনে আসতে চলেছে। তৃতীয় ঘর থেকে আমরা কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এই সমস্ত জিনিসগুলোকে দেখি, অর্থাৎ এমন কিছু কাগজপত্র যেগুলো হয়তো বহুদিন ধরে একই টেবিলের উপরেই পড়েছিল, কিছুতেই এগোচ্ছিল না, সেই কাগজগুলোও এবার যথেষ্ট এগিয়ে যাবে কর্মক্ষেত্রে। এই সময়কালে মকর রাশি যতই বিপদে পড়ে থাকুক, তারা নিজেদের রাস্তা খুঁজে বের করবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং সফল হবে। কারণ রাহু সেই বুদ্ধিটা, সেই তীক্ষ্ণ বুদ্ধিটা গুরুর জ্ঞানের মাধ্যমে মকর রাশিকে দিবে। রাহুর পজিশনটা এত সুন্দর এবার হতে যাচ্ছে মকর রাশির জন্য, মকর রাশির কল্পনার বাইরে হবে। সামাজিক পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই সময় মকর রাশির। রাহু হচ্ছে কি শনির চালা, শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে, বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে এগিয়ে চলার। এবং যোগাযোগ জিনিসটা যেহেতু রাহু থেকে দেখা হয়, তাহলে যোগাযোগের রাস্তাটাও কিন্তু দেখাবে এই শনিকে। তবে এই সময়কালে লক্ষ্য স্থির রাখতে হবে, কারণ রাহু যতই ভালো অবস্থাতে থাকুক, রাহুর কিন্তু মূল স্বভাব রয়েছে পাপ স্বভাব। এই সময়কালে মকর রাশিকে সেই জিনিসটাও দিবে, যে একটা 2 নম্বর পথে নিজেকে, মানে 2 নম্বরের পথ দেখাবে, জিনিসটাও কিন্তু রাহু দেখাবে এই সময়। শর্টকাট রাস্তাও চিনাবে। যে সময় রাহু মকর রাশিকে লাইনে নিয়ে যাওয়ারও কিন্তু ক্ষমতা রাখবে। তবে লাইনে গেলে অসুবিধাতে পড়তে হবে এই মকর রাশিকে, কারণ সূর্য 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে রাহুর সাথে, এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু সূর্য চলে আসবে তার চতুর্থ ঘর, সুখের ঘর মকর রাশির, যেটা হচ্ছে মেষ রাশি, উচ্চ অবস্থায় অবস্থান করবে। আর সূর্য হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি, চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করবে এই সূর্য থেকে কিন্তু আমরা প্রশাসন জিনিসটাকে দেখি, অর্থাৎ বেআইনি বা কোনো শর্টকাট পদ্ধতি বা কোনো অবৈধ পথে চললে অসুবিধাতে কিন্তু এই মকর রাশিকে পড়তে হবে। অর্থাৎ এদিক থেকে মকর রাশিকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। রাহু হচ্ছে মনের ইচ্ছাকে বৃদ্ধি করার গ্রহ, মনের মধ্যে ভ্রম তৈরি করে দেয়। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এই ইচ্ছাগুলোকে তৈরি করবে, 90% কিন্তু ভালোর দিকে যাবে। কিন্তু পাপ গ্রহ যেহেতু, যার জন্য এই সময় আমি ধরে নিলাম যে 10% মনের মধ্যে একটা বাজে ইন্টেনশন তৈরি করবে। তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের ঘর। অন্তত এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রেখেই চলতে হবে, কারণ মীন রাশিটা, এই রাশিটা হচ্ছে গুরুরই রাশি এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ঘর। আর এই ঘর থেকে কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতির এই মীন রাশিটা, এই যে তৃতীয় ঘর, এটা কিন্তু ছোট ভাই বোনদেরই ঘর বোঝাচ্ছে। অর্থাৎ ছোট ভাই বোনদের প্রতি স্যাক্রিফাইস জিনিসটা কিন্তু এই মকর রাশিকে রাখতেই হবে কিছু না কিছু দিক থেকে, তাহলে কর্মক্ষেত্রে ছোট ভাই বোনদেরও সাহায্য যথেষ্ট পাবে এই মকর রাশি। রাহু এমন একটি ছায়াগ্রহ যে মনের ইচ্ছাকে সে জাগ্রত করে দিতে পারে, যে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে নিজের অ্যাম্বিশন, নিজের লক্ষ্যটাকে পূরণ করার জন্য। আর এই রাহু এবার গুরুর নক্ষত্র অবস্থান করছে, আর রাহু গুরু হচ্ছে শনি, অর্থাৎ রাহুর গুরু হচ্ছে শনিও তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। অর্থাৎ মকর রাশির জীবন থেকে এবার অন্ধকার সরে যেতে চলেছে। রাহুর এই নক্ষত্রে অবস্থান এবং শুক্র বুধের এই তৃতীয় ঘরে অবস্থান, শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে, আবার বুধ এই ঘরে তো নীচ হয়ে গেছে, বুধেরও নীচভঙ্গ তৈরি হয়েছে, নীচভঙ্গ রাজযোগ। আর বুধ আর শুক্র দ্বারা তৈরি হয়েছে আবার লক্ষ্মীনারায়ণ যোগ, এবং রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় রয়েছে। অর্থাৎ মকর রাশির আর্থিক স্থিতি যথেষ্ট ভালোর দিকে এবার চলে আসবে। আবার এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করেই কিন্তু রাহু রাশি পরিবর্তন করবে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশি হচ্ছে সব থেকে ভালো জায়গা রাহু, কালপুরুষ চক্রে এই কুম্ভ রাশিটি মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর পড়ছে, যেটা হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ এখানটাতে এই যে বৃষ রাশি কালপুরুষ চক্রে পড়ছে, তা একটা স্থান বলির ব্যাপার হচ্ছে। রাহু কিন্তু বৃষ রাশিতেও কিন্তু ভালো ফল দেয়। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই যে এখন রাহুর এই পরিবর্তন, কিংবা রাহুর নক্ষত্র পরিবর্তন করে যে তৃতীয় ঘরে অবস্থান, এটাও ভালো হতে যাচ্ছে। এবং রাহু তারপরে যখন রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই অবস্থানটাও কিন্তু মকর রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং তার সাথে শনি যে রাশি পরিবর্তন করছে এই মার্চ মাসের শেষে, এবং এই দুটি গ্রহই কিন্তু অবস্থান করছে মীন রাশিতে এবং একই নক্ষত্রে থাকবে,
এবং তার সাথে শুক্রও থাকছে, তার সাথে আবার বুধও থাকছে এই তৃতীয় ঘরে। এবং এই 4টি গ্রহ শনি, বুধ, শুক্র, রাহু, এই 4টি গ্রহই কিন্তু মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ এবং তৃতীয় ঘরে অবস্থান অনেক কিছু ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির জীবনে। মকর রাশি বর্তমানে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে, কেতুর দৃষ্টি পড়ছে, শনি অ্যাক্টিভ রয়েছে। তারপরে আর কয়েকদিন পরে শনি রাশি পরিবর্তন করবে। শনির রাশি পরিবর্তন হওয়া মানে মকর রাশির অ্যাক্টিভ আরও 1000 গুণ বেড়ে যাওয়া, কারণ পুরুষার্থ পরাক্রমের ঘরে শনি চলে আসলো। অর্থাৎ নিজের ইচ্ছাটাকে, নিজের কামনাটাকে, নিজের বাসনাটাকে পূরণ করার জন্য মকর রাশি ছটপট করবে। কিভাবে নিজের সেই পুরাতন জিনিসটাকে ফিরে পাওয়া যায়, কিভাবে নিজের জীবনটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়, এই সমস্ত কিছু তৈরি হবে এই সময়। এবং যথেষ্ট ভালো উঁচুতে উঠতে শুরু করবে এই সময় মকর রাশি। এবং এতগুলো গ্রহের অবস্থান হতে যাচ্ছে এই মীন রাশিতে। এই ঘরটা হচ্ছে কি, মীন রাশি এই মকর রাশির ক্ষেত্রে হচ্ছে কাম ত্রিকোণ ঘর, অর্থাৎ নিজের ইচ্ছাকে পূরণ করার ঘর, নিজের স্বপ্নকে পূরণ করার ঘর, নিজের অ্যাম্বিশনকে সত্য করার ঘর। সব দিক থেকে একটা ভালো যোগাযোগের মধ্যে আবদ্ধ হতে আছে মকর রাশি। কর্মের ঘরের অধিপতি শুক্র যোগাযোগের ঘরে অবস্থান করছে, তাহলে যোগাযোগের দিকে যথেষ্ট ব্যাপক উন্নতি হবে। ভাগ্যের ঘরের অধিপতি বুধ যোগাযোগের ঘরে অবস্থান করছে এবং রাহু হচ্ছে স্বয়ং যোগাযোগের কারক। আর যোগাযোগের ঘরে এই অবস্থানের ফলে সামাজিক পরিচিতি, এই ঘর, এই সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই যোগাযোগ আর সামাজিক পরিচিতির ব্যাপারে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই মকর রাশি। তার সাথে শনির রাশি পরিবর্তন যখন এই তৃতীয় ঘরে হয়ে যাবে, তখন যোগাযোগ করার যে একটা পুরুষার্থ, পরাক্রম, মানসিক জোশ, মানসিক ইচ্ছা, এটা কিন্তু প্রবলভাবে দেখা দিবে এই মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে এই মকর রাশির। তাই এই সময়কালে মকর রাশি কার্যক্ষেত্রে একটা ধাপ ফেলে নিজের কার্যকে যথেষ্ট সাকসেস করার দিকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে যে কোনো লেভেলে যথেষ্ট এগিয়ে থাকবে মকর রাশি। সেটা এই যে শুধু 3 নাম্বার ঘর, যোগাযোগের ঘর, মিডিয়া, তারপরে ওই সেলসের কাজ বা সফটওয়্যারের কোনো কাজ, এই সমস্ত কাজ তো আছেই। তার সাথে যেই কাজে যুক্ত থাকুক, সেটা রাস্তার ধারে ফুটপাতে কোনো ব্যবসা হতে পারে কিংবা আকাশ ছোঁয়া কোনো বড় ব্যবসা হতে পারে। যে কোনো ক্ষেত্রে মকর রাশি নিজের জয়ের পতাকা অবশ্যই লাগাতে পারবে এবার। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে মকর রাশির। মকর রাশির ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে, যেটা বিগত দিনে একদম শেষ হয়ে গেছিল। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল তাদের ঋণ শোধ করারও রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। শত্রুরা মুখ থুবড়ে পড়বে। শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, এটা ঠিক। কিন্তু আবার এমনও পরিস্থিতি তৈরি হবে যে আত্মীয় স্বজনদেরকে সময় দেওয়া যাবে না। তাদের সাথে কথা যে বলবে সেরকম সময় কিন্তু থাকবে না মকর রাশির হাতে। যারা এক সময় এই মকর রাশিকে সময় দিচ্ছিল না, দেখা করছিল না, দূরে দূরে থাকছিল, এই বুঝি টাকা চেতে আসছে, এই বুঝি অন্য কোনো একটা সাহায্য চেতে আসছে, এই যে একটা পরিস্থিতি এক জায়গায় পৌঁছেছিল এই মকর রাশির জীবনে, তো এই রকম সময় আবার পরিবর্তন হচ্ছে। যেই সময় মকর রাশি এমন কাজে ব্যস্ত হবে যে নিজের আত্মীয় স্বজনকে সময় দিতে পারবে না। কারণ এই রাহুর নক্ষত্রে অবস্থান, এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান এবং যে গ্রহগুলোর যে অবস্থান হতে যাচ্ছে, এটাতে কিন্তু এই জিনিসটাই হতে যাচ্ছে যে কর্মব্যস্ততায় মকর রাশি মানে নিজেকে জড়িয়ে ফেলবে। যে আত্মীয় স্বজনগুলো মুখ ফিরে তাকাচ্ছিল না, সেই আত্মীয় স্বজনদেরকে এবার সময় দিতে পারবে না মকর রাশি। এই সময়কালে মকর রাশির আত্মবল যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। গুরুর রাশিতে, গুরুর নক্ষত্রেই অবস্থান করছে রাহু, তারপরে আবার গুরুর নক্ষত্রে অবস্থান করে প্রবেশ করবে শনির রাশিতে। অর্থাৎ এই দুটি অবস্থানই মকর রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই যে রাহুর অবস্থান, প্রত্যেকটি দিকেই এখন মকর রাশি যথেষ্ট এগিয়ে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। রাহুকে নিয়ে একটাই কথা বলবো, যাদের জন্মকুষ্ঠিতে রাহুর অবস্থান বা শনির অবস্থান ভালো নেই, তারা অবশ্যই ভালো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন। কারণ আপনাদের জীবনে সাড়ে সাথী বলে আর কোনো কিছু নেই। সাড়ে সাথীর যে একটা ঝড়, সেই 7.5 বছরের ঝড় মকর রাশির জীবন থেকে একেবারে সরে চলে গেছে। তবে সরে চলে গেছে এটাও ঠিক, কিন্তু যে ঝড়ে যে ক্ষতি মকর রাশির হয়েছে, সেই ক্ষেত্রেই আমি বলছি এখন নতুন রাস্তা করে মকর রাশিকে এগিয়ে যেতে হবে। কোন রাস্তায় কিভাবে চললে ভালো থাকা যায় জীবনে, সেই জিনিসগুলো কিন্তু ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে। এমন কোন উপাচার রয়েছে যে উপাচার করলে অবশ্যই ভালো সময় আসা যায় মকর রাশির,
তার জন্য কিন্তু ভালো লোকের কাছে আপনাদের অবশ্যই উপাচার নিতে হবে। যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে এবং আমরা খুব অল্প সংখ্যক লোককেই প্রত্যেক দিন সময় দিই, একটু দেরি হতে পারে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনারা ভালো লোকের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সাড়ে সাথী বলে আর জীবনে কিচ্ছু নাই, আর কোনো ভয় পাওয়ার নাই। সাড়ে সাথী জীবন থেকে সরে গেছে। এবার নিজের জীবনকে গুছিয়ে এগিয়ে চলেন। আর সেই ভুল জীবনে যেই সমস্ত ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো জীবনেও আর কোনো দিন করতে যাবেন না। নিজেকে ছাড়া অন্য কাউকে কোনো সময় বিশ্বাস করতে যাবেন না। আপনারা যাদের বিশ্বাস করবেন তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে। আর বিশেষ করে শ্রবণা নক্ষত্র, এই শ্রবণা নক্ষত্রের উপর বিশেষ ঝড় গেছে, তারপরে ধনিষ্ঠার উপর দিয়ে গেছে, উত্তরা সারার উপর দিয়েও গেছে। তো যাই হোক, উপাচারের যথেষ্ট প্রয়োজন রয়েছে, এটা অবশ্যই মানতে হবে। কারণ আমি চাই না যে আবার সেই জিনিসগুলো আবার ফিরে আসুক। অতএব নিজের ভুলগুলো সংশোধন করে অবশ্যই চলবেন এবং যেটা করবেন মাথা ঠান্ডা করেই করবেন, প্ল্যান করেই করবেন। যে কোনো কাজ প্ল্যান করে করবেন, দেখবেন অনেক সাকসেস পাবেন। সময় যথেষ্ট ভালো আসছে মকর রাশির জন্য এবং আগামী দিনে মকর রাশি যথেষ্ট অনেক এগিয়ে যাবে। অনেক বহু মকর রাশি জাতক জাতিকাদের যাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো একটা পজিশনে চলে আসছে। যত দিন যাচ্ছে তারা কিন্তু উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। গুরুই হচ্ছে একমাত্র যার জ্ঞানের আলোয় অন্ধকার কিন্তু দূর হয়। এবং তার সাথে মন্দিরে পূজারীদের তাদের পা ছুঁয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন। তবে মন্দির প্রাঙ্গণে না, যেহেতু মন্দির প্রাঙ্গণে ঈশ্বর ঠাকুর থাকে, যার জন্য বাইরে এসেই জিনিসটা করবেন। তো যাই হোক, এই জিনিসটা করবেন। তার সাথে হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। সাড়ে সাতির আর কোনো ভয় নেই। সাড়ে সাতির কালো মেঘ মকর রাশির জীবন থেকে একেবারেই সরে গেছে। রাহু যথেষ্ট ভালো ফল দিবে। রাহুর যে পজিশন, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে তো বললাম, এরপরে যখন শনি আবার সেই পজিশনগুলো আসবে আস্তে আস্তে তুলে ধরবো। কিন্তু আমি তো বলে গেলাম, কিন্তু তো করতে তো হবে আপনাদেরকেই। আমি তো বুঝিয়ে গেলাম যে রাহুর এই অবস্থান হতে যাচ্ছে। এবার কারোর জন্মচকে দেখা গেল রাহুর সাথে সূর্যরই গ্রহণযোগ লেগে বসে আছে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই জিনিসগুলো নেগেটিভ প্রভাবটা দিবে। এই যে রাহু আর সূর্যের যে নেগেটিভ, সেই জিনিসগুলো তো আসতে বাধ্য। অতএব সেই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে যে কোন এমন উপাচার রয়েছে যে সেই উপাচার করলে এর ফলগুলো যথেষ্ট কমে যাবে। কারো কুষ্টিতে আবার গুরুর সাথে রাহু অবস্থান করছে। দেখালো যে রাহু আর গুরু এমন একটা পজিশনে পড়ে রয়েছে যে নক্ষত্র দিক থেকে একটা বাজে জিনিস হয়ে রয়েছে, যার প্রভাবগুলো কিন্তু খুব বাজে জায়গায় পাচ্ছে মকর রাশি দিনের পর দিন। তো এগুলো কিন্তু দেখতে হবে। অতএব এগুলো কুষ্টি না দেখে কিন্তু বলা সম্ভব না। কুষ্টি দেখেই কিন্তু একটা উপাচারের ব্যাপারটা আসে। কিন্তু গ্রহের যে গোচর, যে অবস্থানটা তৈরি হচ্ছে মকর রাশির জন্য, আমি কিন্তু তার ভিত্তিতেই কথাগুলো বললাম, যথেষ্ট ভালো অবস্থান। অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আর বলবো, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে, যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে আপনাদের কাছে, একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।